আসসালামু আলাইকুম। তোমাদেরকে আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে পূর্ব পাঠের আলোচনার লাস্ট যেটা পার্ট সেটা পড়াবো। দেখো প্রথমে কি আছে, আগের দিন দেখিয়েছিলাম সাধারণ গুণিতক। তো এখানেও সাধারণ গুণিতকটা দেখাবো। আগের দিন দেখিয়েছিলাম সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক অর্থাৎ দুটো বা তিনটের ক্ষেত্রে বা তিনটের বেশির ক্ষেত্রে যেটা যে গুণিতকগুলো দুটো বা তিনটে যে সংখ্যাগুলো নিয়েছিলাম তাদের ক্ষেত্রে মিল ছিল, সেখানে হয়েছিল সাধারণ গুণিতক। এবার যখন দুটো দিয়ে করা হবে তখন যদি সেই গুণিতকগুলোকে বৃত্তাকার মানে একটি বৃত্তর মধ্যে রেখে যদি এরকমভাবে গুণিতকগুলি রাখা হয় তাহলে কোনগুলো সাধারণ গুণিতক হচ্ছে সেরকমভাবে ছবি হিসাবে কিরকম করা যেতে পারে সেটা আজকে দেখায়। আজকে নেব সাধারণ গুণিতক। মনে করো 4 আর 6 দুটি সংখ্যা, তাদের সাধারণ গুণিতক নির্ণয় করব। তাহলে প্রথমে নিয়েছি 4। তাহলে এখানে লিখব 4 এর গুণিতকগুলি হলো 4 এর গুণিতকগুলো কোনগুলো? 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, 4 11 44, 4 12 48, 4 13 52, 4 14 কত হয়? 56, 4 15 60, এই পর্যন্ত থাকলো। এরপর আমি লিখবো গুণিতক অসংখ্য, সেই হেতু এভাবে ডট ডটটা দিয়ে দিলাম। তারপর কি লিখবো? 6 এর গুণিতকগুলি হলো, 6 এর গুণিতক কোনগুলো? 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60, 6 11 66। তো এইভাবে চলতে থাকলো। এটাও 60 এর কাছাকাছি লিখেছি, এটাও তাই, সেজন্য 60 এর কাছাকাছি লিখলাম। দুটোকে মোটামুটি সমান গুণিতক আনার চেষ্টা করবো, খুব বেশি লিখবো না। এটাও যতটা করলাম ওটাও ততটা, কারণ সাধারণ গুণিতকটা বের করছি তো। এবার 4 ও 6 এর সাধারণ গুণিতকগুলো আমরা এগুলোকে বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে লিখব। তো প্রথমে আমি গুণিতকগুলো লিখে নিয়েছি। এখানে কোনটা কোনটা মিলেছে আমি দেখতে পাচ্ছি। মিলেছে 12 12, তারপর দেখতে পাচ্ছি 24 মিলেছে, 24 মিলেছে। আগের দিনের ক্ষেত্রে কি বললাম যে আমার গুণিতক যে সাধারণ গুণিতকগুলো পাবো, প্রথম যে সাধারণ গুণিতকটা পেয়েছিলাম 12, তারপরটা নিশ্চয়ই 12 কে 2 দিয়ে গুণ করবো, 12 দুগুণে 24, ঠিক 24ই পেয়েছি। 3 12 36, দেখো 36টাও পাবো। তাহলে প্রথম যে সাধারণ গুণিতকটা পেলাম, তারপর যদি সেটাকে যদি 2 3 4 এভাবে গুণ করা হয় তাহলে পাওয়া যাবে। মানে এখানে সাধারণ গুণিতক প্রথমে কোনটা পেয়েছি? 12, তারপর 12 দুগুণে 24, 3 12 36 মিলেছে, 4 12 48 মিলছে, এই যে 48 48, 60 মিলেছে, 60 মিলেছে। তাহলে যেইগুলো এদিকে একটা বড় বৃত্ত করলাম আর ওইদিকে আর একটা বড় বৃত্ত করলাম, এই বৃত্তটা কি নির্দেশ করবে? এই বৃত্তটা নির্দেশ করছে 4 এর গুণিতক। এই বৃত্তটাতে 4 এর গুণিতক গুলো লিখবো, আর এই বৃত্তটাই, এই যে এই বৃত্তটাই লিখবো 6 এর গুণিতক। চারের গুণিতক গুলো কোনগুলো? এবার আমরা দেখতে পাচ্ছি 4 ও 6 দুজনেরই গুণিতক যেইখানটা মাঝখানটা পোরশনটা পড়ছে। তাহলে সাধারণ যে গুণিতক গুলো হলো, অর্থাৎ আমি এখানে 12 পেয়েছি, 24 36 48 60, এই যে দুটো বৃত্তের যে মাঝখানের অংশটুকু যেখানটা ছেদ করেছে সেইখানটাই এই
এইগুলোকে লিখবো। সাধারণ গুণিতক 12, 24, 36, 48 আর 60, যে কটাকে পেলাম সেই কটাকে লিখলাম। অর্থাৎ এই বৃত্তটার মধ্যেও রয়েছে এই সংখ্যাগুলো, আবার এই বৃত্তটার মধ্যেও এই সংখ্যাগুলো পড়ছে। তার মানে বোঝাচ্ছে যে এই সংখ্যাগুলো 4-এরও গুণিতক হচ্ছে, 6-এরও গুণিতক হচ্ছে, সেজন্য এরকম ভাবে করলাম। এবার 4-এর গুণিতকগুলো আরো কোনগুলো রয়েছে সেইগুলোকে লিখে দেবো। মানে এই সাধারণ গুণিতকগুলো ছাড়া যেগুলো রয়েছে 4, 8, 16, 20, 28, 32, 40, 44, 52, 56 এইগুলো রয়েছে। 6-এর গুণিতকগুলো কোনগুলো সেগুলোকে লিখে দিই। 6 1 6 ছিল, 12টা এখানে বসেছে, 18, 30, 42, 54, 66। আগের দিন গুণিতক শিখিয়েছি, আজকে শিখলাম বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে কিভাবে গুণিতকগুলোকে বসাতে হয়। সাধারণ গুণিতকটা কিভাবে বসালাম, এবার শেখাবো গুণনীয়ক। গুণনীয়ক বের করা শেখাবো, আর গুণনীয়কগুলোকেও এরকম বৃত্তাকার ক্ষেত্রে কিভাবে লিখতে হয়, সাধারণ গুণনীয়কগুলো কিভাবে লিখতে হয় সেগুলো লিখবো। একই রকম প্রসেসে সাধারণ গুণনীয়কগুলো এই ছেদিতাংশের মধ্যে লিখবো। একই রকম প্রসেস। মনে করো 4 ও 6 এদের সাধারণ এখানে গুণিতক হয়েছে, এবার আমরা বের করব সাধারণ গুণনীয়ক। এখানে আরেকটা জিনিস তোমরা লিখে দিতে পারো, এই যে এই পোরশনটা তোমার কি, এই পোরশনটায় কোন সংখ্যাগুলো রয়েছে, 4 ও 6 এর সাধারণ গুণিতক। তো এইভাবে তীর চিহ্ন দিয়ে লিখে দিতে পারো 4 ও 6 এর সাধারণ গুণিতক। হয়ে গেল, এই কোশ্চেনটার অ্যানসার এ পর্যন্ত শেষ হয়ে গেল। এবার অন্য একটা কোশ্চেন হচ্ছে যে 4 ও 6 এর সাধারণ গুণনীয়কগুলি কি কি। তাহলে এইভাবে এবার পরের কোশ্চেনটার অ্যানসার কিভাবে হবে সেটা করছি। চার ও 6 এর প্রথমে 4 এর গুণনীয়কগুলি কি কি, তারপর 6 এর গুণনীয়কগুলি কি কি সেটা বের করব। গুণনীয়ক বলতে কোন কোন সংখ্যাগুলো তাদের মধ্যে অন্য কোন সংখ্যা গুণ করে এই যে 4 সংখ্যাটি পাবো, অর্থাৎ 4 কে কি করা, উৎপাদকে বিশ্লেষণ করা। 4 কে উৎপাদকে বিশ্লেষণ করব, মৌলিক উৎপাদক দিয়ে বিশ্লেষণ করছি, 2 দিয়ে, 2 দুগুণে 4। আবার এই 2টাকে যদি ভাঙা হয় 2 1 কে 2, তাহলে কত কত দিয়ে যেতে পারে। 4 এর গুণনীয়ক কি কি হচ্ছে, তাহলে 1 হচ্ছে, 2 হচ্ছে, 1 এর নাম তাতে যায়, 2 এর নাম তাই যায়, আর 4 এর নাম তাই যায়, 4 1 কে 4। 6 এর গুণনীয়কগুলি কি কি, 6টাকে এরকম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে, 2 এর নামটা 3 দুগুণে 6, 3 1 কে 3, তাহলে একটা পাবো 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 আর 6 নিজেই, কারণ 6 এর নামটাতে 6 1 কে 6 পাচ্ছি। তাহলে যে কোনো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো সংখ্যার গুণনীয়ক কোনগুলো অবশ্যই পাবো, 1 অবশ্যই পাবো, আর সেই সংখ্যাটি অবশ্যই পাবো। তাহলে কোনো একটি সংখ্যার গুণনীয়ক পাবো 1, আর সেই সংখ্যাটি অবশ্যই পাবো, যে কোনো সংখ্যা। আর গুণনীয়কের মান আগে বলে দিয়েছিলাম, গুণনীয়ক নির্দিষ্ট, এইখানে কিন্তু আর পাওয়া যাবে না। 1 2 4 ছাড়া আর কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না, যেগুলো দিয়ে কোনো কিছু গুণ করলে যে 4 সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে 4 এর গুণনীয়ক নির্দিষ্ট, 6 এর গুণনীয়কও নির্দিষ্ট, সেই জন্য এভাবে ডট ডটটা দিলাম না, এখানে ফুল স্টপ হয়ে গেল।
মানে এই পর্যন্ত। এবার এদের সাধারণ গুণনীয়ক কোনটা কোনটা মিলেছে এখানে দেখতে পাচ্ছি, 1 মিলেছে, এরও 2 মিলেছে, তাহলে 1 আর 2। এদের সাধারণ গুণনীয়ক গুলি কি কি, সেগুলো হচ্ছে 1 আর 2। তাহলে লিখলাম 4 ও 6 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো 1 পেয়েছি আর 2 পেয়েছি। আর এই পূর্ব পাঠের পুনরালোচনার মধ্যে এই জিনিসটা নেই, আমি যে জিনিসটা বলতে চাইছি, তবু এখানে এই জিনিসটা যখন বলছি তখন ওই জিনিসটাও বলে দিই। আমরা জানি গসাগু কথার পুরো অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা এখানে সাধারণ গুণনীয়কগুলো বার করছি, কিন্তু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু কোনটা? এখানে 4 ও 6 এর গসাগু কি হবে? 4 ও 6 এর গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে পারো, এরকম উৎপাদক বিশ্লেষণের সাহায্যেও করতে পারো। 4 ও 6 এর গসাগু কত হবে? এখানে আমরা কি লিখতে পারি? 4 সমান 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 1, আর 6 সমান কি পেয়েছি? 2 গুণ 3 গুণ 1, এরকম পেয়েছি। তাহলে 2 2 মিলেছে, 1 1 মিলেছে, তার মানে এদের গসাগু কত? 2 গুণ 1 অর্থাৎ 2। ওটা হলো গসাগু। কিন্তু অ্যাকচুয়ালি গসাগু জিনিসটা কি হচ্ছে, এইখানে যে আমরা সাধারণ গুণনীয়ক গুলো পেলাম, এখানে অনেক কটাই তো পাবো এইভাবে, 2 1 2 অনেক কিছু পেলাম। গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, তাহলে এই গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা পেলাম? 2 পেয়েছি, সেই জন্য এদের গসাগু হলো 2। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলতে আমরা যে সাধারণ গুণনীয়ক গুলো পাচ্ছি তার মধ্যে গরিষ্ঠ সবচেয়ে বড় কোনটা, সেটাই হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর লসাগুর ক্ষেত্রে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হয়, সেখানে সেটাও একটু বোঝার চেষ্টা করবে, নিজেরা একটু বোঝার চেষ্টা করবে যে লঘিষ্ঠ কেন হচ্ছে, সেখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কেন হচ্ছে, তো সেখানটাও একটু দেখবে। তারপর না পারলে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে, পারলে তো খুবই ভালো হবে। এবার এই যে সাধারণ গুণনীয়ক গুলো এভাবে আবার বৃত্তাকার ক্ষেত্রে লেখার চেষ্টা করবে। মনে করো আছে 4 8 10 এদের সাধারণ গুণনীয়কগুলি কি কি? তাহলে প্রথমে লিখবো 4 এর গুণনীয়কগুলি কি কি। উৎপাদক বিশ্লেষণ করতে পারো, বা কার কার নামতাই যাচ্ছে প্রথম থেকে দেখছি যে 1 এর নামতাই 4 যাবে, 2 এর নামতাই 2 দুগুণে 4 হবে, 3 এর নামতাই নিশ্চয়ই যাবে না, আর 4 এর নামতাই যাবে। তাহলে 4 এর গুণনীয়কগুলি কি কি? 1 2 4। তারপর বের করব 8 এর গুণনীয়কগুলি কি কি। 8 এর গুণনীয়ক প্রথম থেকে নিশ্চয়ই একটা হবে, তারপর 2 এর নামতাই 4 দুগুণে 8 হয়, তাহলে 2 আর 4 লিখে দিলাম, আর 1 8 কে 8 হয়, আর মাঝে কোনো সংখ্যা আছে কি দেখি, 3 যাবে না, তারপর তো 4 বের করেছি, তারপর আর কিছু যাবে না, তাহলে 1 2 4 8 এই সংখ্যাগুলি 8 এর গুণনীয়ক। এরপর বের করব 10 এর গুণনীয়কগুলি কি কি।
10 এর গুণনীয়কগুলি হলো, ওইভাবে মৌলিক উৎপাদকে আগেরটার ক্ষেত্রে যেরকম বিশ্লেষণ করে দেখিয়েছিলাম ওরকম করেও করতে পারো, অথবা এরকম নামতা গুণে গুণেও করতে পারো। 1 এর নামতাই যাবে, 2 এর নামতাই যাবে, আর কি যাবে, 5 যাবে আর 10 যাবে, আর মাঝে কোনো কিছু যাবে না। এবার সাধারণ গুণনীয়ক কোনটা কোনটা পাচ্ছি দেখতে পাচ্ছি যে 1 প্রতি ক্ষেত্রে রয়েছে, তাহলে 1টাকে সার্কেল করে দিলাম। তারপর কি পাচ্ছি, 3টেতেই 2 পাচ্ছি। তারপর 4 পেয়েছি এই প্রথম দুটোতে, কিন্তু এটাই নেই, তাহলে এটা হবে না। তাহলে কি কি পেলাম, সাধারণ গুণনীয়কগুলি হলো 1, 2। 4, 8 ও 10 এর সাধারণ গুণনীয়কগুলি হলো 1, 2। তো আমি বললাম যে এখানে বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে লিখতে হবে, সরি 3টের ক্ষেত্রে বৃত্তাকার ক্ষেত্র করা সম্ভব নয়, এখন করব না। এদের সাধারণ গুণনীয়কগুলি কি কি সেটা লিখে দেব। 4, 8, 10 এর সাধারণ গুণনীয়কগুলি হলো 1, 2 হয়ে গেল। 3টের ক্ষেত্রে তোমাদেরকে সরি সাধারণের পর গুণনীয়ক লেখা হয়নি, তোমাদেরকে 3টের ক্ষেত্রে ওই বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে লিখতে দেবে না, দুটো হলে করতে দেবে। তাহলে পরের এবার অঙ্কটাই যায়। এই অঙ্কটার উত্তরটা এখানে শেষ হয়ে গেল। কোশ্চেনটা কি ছিল, 4, 8 ও 10 এর সাধারণ গুণনীয়কগুলি নির্ণয় করো। তারপরটা কি, তারপরে 1 আর 9 কে এভাবে সাধারণ গুণনীয়ক নির্ণয় করব। গুণনীয়ক নির্ণয় করার পর ওগুলো বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে বসাবো, 1 ও 9। কোশ্চেনটা কি আছে যে 1 ও 9 এর সাধারণ গুণনীয়ক কি কি, যা বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে দিয়ে প্রকাশ করো। তাহলে 1 এর গুণনীয়ক কি কি হবে, নিশ্চয়ই 1 এর নামটাতেই যায়, আর কিছু যাবে না। এরপর 9টা, 9 এর গুণনীয়ক কি কি রয়েছে, 1 রয়েছে, 3 3 9 হয়, আর 9, এই 3টি সংখ্যা এবার বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে প্রকাশ করব। প্রথমে 1 আছে, 1 এর গুণনীয়ক, আর এদিকে 9 এর গুণনীয়ক। একের গুণনীয়ক একটাই পেয়েছি, ও এখানে আগে মিলিয়ে নি, এখানেও 1 রয়েছে, এখানেও 1 রয়েছে। তো 1 এর গুণনীয়কটা ওই যে 1 হলো, ওইটা নিশ্চয়ই এইখানটা বসবে, হয়ে গেল 1 এর গুণনীয়ক। এবার 9 এর গুণনীয়ক গুলো এই বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে বসাবো, একটা এখানে বসেছে, 3 বসাবো আর 9 বসাবো, হয়ে গেল। তাহলে সাধারণ গুণনীয়ক কোনটা পেলাম, এই যে ছেদিতাংশটার মধ্যে দুটো বৃত্তের যে ছেদিতাংশ রয়েছে সেইখানটা, অর্থাৎ যেখানটা ছেদ করেছে, এক ও 9 এর সাধারণ গুণনীয়ক। আর এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই যে সাধারণ গুণনীয়কদের মধ্যে যে গরিষ্ঠ সবচেয়ে বড় ওই একই রয়েছে, তাহলে এখানে গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়কও হবে 1। তাহলে এইখান থেকে তোমরা বুঝতে পারছো যে কোনো সংখ্যার গুণনীয়ক অনেকটাই হতে পারে, কিন্তু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক একটাই হয়, গসাগুর মান তো একটাই হয়, কমা কমা দিয়ে অনেক কটা লিখি না। তাহলে সবচেয়ে বড় যেটা বলা হয়, এই যে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়, অর্থাৎ একটি সংখ্যা হয়, গসাগুর ক্ষেত্রে একটি সংখ্যা হয়,
আর সাধারণ গুণনীয়ক অনেকটাই থাকতে পারে। এখানে 1 হয়েছে, আরো অন্য সংখ্যা হয়েছিল যেটা গুণিতকের ক্ষেত্রে দেখিয়েছিলাম। ঠিক আছে, এরপরে ওই পেজটার পরের পেজটা আছে যৌগিক ও মৌলিক সংখ্যা। যৌগিক ও মৌলিক সংখ্যা কোনগুলো? কোন সংখ্যাগুলো যৌগিক সংখ্যা আর কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা? তো এটা বের করার জন্য প্রথমে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার পর এদের যে গুণনীয়কগুলো পাচ্ছি, যৌগিক সংখ্যা বা মৌলিক সংখ্যা, কোনো একটি সংখ্যা নিচ্ছি, কোনো একটি সংখ্যা নিলাম, তাকে উৎপাদকে বিশ্লেষণ করছি। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার সময় বিশ্লেষণ করছি 2 5 5 1 5। তাহলে এই যে 10 এর গুণনীয়ক কি কি পাবো? একের নামটাই পাচ্ছি, তাই 1 হবে। 2 এর নামটাই পাচ্ছি, 5 এর নামটাই পাচ্ছি, আর 10 এর নামটাই। এই কটা হলো 10 এর গুণনীয়ক। যখন কোনো একটি সংখ্যার গুণনীয়কগুলো যখন বের করব, কোনো একটি সংখ্যা অর্থাৎ 10 এর গুণনীয়কগুলো বের করব, তখন দেখব যে সেই সংখ্যাটার গুণনীয়ক ওই সংখ্যাটা আর 1 ছাড়া অন্যান্য উৎপাদক বা গুণনীয়ক আছে কিনা। যদি 1 ও সেই সংখ্যাটা ছাড়া আলাদা যদি অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক থাকে, তখন সেই সংখ্যাটা হলো যৌগিক সংখ্যা। আর যে সংখ্যার গুণনীয়ক 1 এবং সেই সংখ্যাটা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই বা থাকে না, তখন সেই সংখ্যাটিকে বলা হয় মৌলিক। তাহলে আমি কি বলতে চাইলাম আর একবার বলি। মনে করো 13 এর গুণনীয়ক কি কি পাবো? 1 পাবো, 2 এর নামটাই, 3 এর নামটাই, 4 5 6 7 8 9 10 11 12, কোনো নামটাতেই গেল না, 13 নামটাই গেল। তাহলে 1 ও 13 পেলাম। 13 এর গুণনীয়ক কি কি পেলাম? 1 পেয়েছি আর 13 পেয়েছি। তাহলে আমি কি বলতে চাইলাম যে কোনো সংখ্যার গুণনীয়ক, তাহলে 13 এর গুণনীয়ক 1 আর 13 ছাড়া অন্য কোনো সংখ্যা আছে কি দেখবো। তাহলে আর কোনো সংখ্যা নেই, আর কোনো উৎপাদক পাচ্ছি না, তখন সেই সংখ্যাটিকে বলবো মৌলিক। আর যে সংখ্যার 1 এবং সেই সংখ্যাটা ছাড়া আলাদা উৎপাদক থাকবে, তখন সেই সংখ্যাটাকে বলবো যৌগিক। তাহলে এই সংখ্যাটা হয়ে গেল যৌগিক আর এই সংখ্যাটা হয়ে গেল মৌলিক। কাকে বলে যৌগিক, কাকে বলে মৌলিক, এটা একদম মুখস্থ করতে হবে না, কিন্তু একদম ভালোভাবে বুঝে নেবে কি বলতে চাইলাম। তো তোমরা আবার খাতায় করবে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো যৌগিক কোনগুলো মৌলিক সেগুলো বের করবে। আমি কিছুটা বের করে দিই। প্রথমে বের করব 1, এই সংখ্যাটা কি যৌগিক না মৌলিক, এই সংখ্যাটা প্রথমে বের করি। 1 সংখ্যার যে উৎপাদক, তার উৎপাদক কটি রয়েছে? 1 এর গুণনীয়ক একটাই আছে, আর কিছু নেই। তাহলে অন্য কোনো যে কোনো সংখ্যার 1 এবং আর একটা তো উৎপাদক দরকার ছিল, সেটা নেই। সেই হেতু এই 1 কে যৌগিক বা মৌলিক কোনোটাতেই ধরা হয় না, যৌগিক বা মৌলিক কোনোটাতেই ধরা হয় না। তাছাড়া 2 থেকে নিশ্চয়ই 50 পর্যন্ত নিজেরা বের করতে পারবে। আমি 50টা বলে দিই কি হবে যৌগিক বা মৌলিক। 2 এর নাম 5 এর নামটা যদি দেখি 5 দুগুণে 10, সরি 5 10 এ 50, 5 দুগুণে 10, 2 1 কে 2। তোমরা যখনই উৎপাদকে বিশ্লেষণ করবে নিশ্চয়ই মৌলিক উৎপাদক দিয়ে বিশ্লেষণ করবে। 5টা মৌলিক। উৎপাদকে বিশ্লেষণ করছি, যখন দেখছি যে এদের উৎপাদক 1 আছে, 50 এর গুণনীয়ক কি কি রয়েছে?
রয়েছে, 2 রয়েছে, 25 রয়েছে, 5 রয়েছে, আর 50 রয়েছে, আর 10 রয়েছে। 5 10 এ 50 হয়, 25 দুগুণে 50 হলো 50 এত 50 হয়। তাহলে 1 এবং সেই সংখ্যা ছাড়া আলাদা যে অন্যান্য উৎপাদকগুলো রয়েছে, তাহলে এইখানে আমি কি বলতে পারবো, 50 সংখ্যাটা হলো যৌগিক সংখ্যা। তাহলে তোমরা 1 থেকে 50 পর্যন্ত, এক একটা যদিও বলে দিলাম আর 50টাও বলে দিলাম, তবু 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কোনটি যৌগিক কোনটি মৌলিক এইভাবে বের করে গুণনীয়কগুলো বের করবে। বা যদি মনে মনে করতে পারো তো খুবই ভালো। করার পর মনে মনে বলতে প্রথম রাফে করবে, রাফ পেজে করবে, করে দেখবে। করার পর এইভাবে একটা খাতায় ছক টানলে একদিকে লিখবে মৌলিক আর অন্যদিকে লিখবে যৌগিক। কত থেকে কত, 2 থেকে 50 বের করছো। একটা মৌলিক বা যৌগিক কারো ঘরে বসবে না, তাই জন্য একটাকে এখানে লিখিনি। প্রথমে 2টা কি পেয়েছি, মৌলিক পেয়েছি, তাই 2টা এই ঘরে বসালাম। যৌগিক এই 50টা পাবো, সেই লাস্টে 50টা বসালাম। এইভাবে মৌলিক ও যৌগিক সংখ্যাগুলো নিজেরা বের করে ছক তৈরি করে করবে। পরের দিন আমাকে সেন্ড করবে হোয়াটসঅ্যাপে। এবার এই যে মৌলিক সংখ্যা পাচ্ছি, প্রথমে 2 পেলাম, তারপর কি পাবো, 3 পাবো। 3টাও মৌলিক পাবো, যদিও বলে দিচ্ছি, তারপর আর সব বলবো না। তো এই কিছু কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য এটা বললাম। সবচেয়ে ছোট মৌলিক জোড় সংখ্যা কোনটি? তাহলে সবচেয়ে ছোট, তাহলে প্রথম থেকে দেখছি যে 1 সবচেয়ে ছোট। 1 কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে এটা বাদ গেল। তারপর রয়েছে 2, এই 2টা প্রথমে দেখতে পাচ্ছি মৌলিক। তারপর আমার কি বলা আছে যে সবচেয়ে ছোট, এই ছকটা হয়ে যাওয়ার পরে ওটা আলাদা কোশ্চেন হচ্ছে, সবচেয়ে ছোট মৌলিক জোড় সংখ্যা। যদিও আর অন্যান্য মৌলিক জোড় সংখ্যা হয় না, কারণ জোড় সংখ্যা হতে গেলে 2 ছাড়া আর যে কোনো জোড় সংখ্যা পাওয়া যাবে, তারা সবাই যৌগিক হবে। সবচেয়ে ছোটটা না লিখলেও হতো। মৌলিক জোড় সংখ্যা কোনটি, তাহলেও হবে এই 2। প্রথমে দেখতে পাচ্ছি যে মৌলিক, এটা মৌলিকের ক্ষেত্রে প্রযোজ্য। তারপর দেখতে পাচ্ছি জোড় সংখ্যা। জোড় সংখ্যা বলতে যেগুলো 2 দ্বারা ডিভিজিবল, অর্থাৎ 2 দিয়ে যেগুলো ভাগ যাবে, তো 2 এর নাম তাই এটা যাচ্ছে। তাহলে মৌলিক জোড় সংখ্যা কোনটা, 2, এটা হলো মৌলিক জোড় সংখ্যা। আর সবচেয়ে ছোট বললেও হয়, না বললেও হয়, কারণ অন্যান্য আর কোনো যৌগিক সংখ্যা পাওয়া যাবে, আর কোনো জোড় সংখ্যা পাওয়া যাবে না যারা মৌলিক। এইভাবে তোমরা সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা বের করবে। 1 থেকে 2 থেকে তোমরা এই ছকটা করার সময়তেই দেখতে পাবে। প্রথমে এই যৌগিক সংখ্যার প্রথমটা কি হচ্ছে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা প্রথমে কি হলো, 2 হলো, তারপর 3 হলো। সেরকম ভাবে যৌগিক সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কি হবে, এইভাবে করে দেখবে। তারপর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বক্রতল আর সমতল সম্বন্ধে। যদি ওখানে কোনো ডেফিনেশন বা পঠিতল রয়েছে এরকম কোনো বা ঘনবস্তু এই সংক্রান্ত কিছু নেই, কিন্তু রয়েছে যে কিছু ছবি দিয়ে দেওয়া আছে, সেই ছবির উপরিতলগুলোকে চিহ্নিত করা আছে। সেই উপরিতলগুলো সমতল না বক্রতল তা লিখতে হবে। তো প্রথমে আমি বলে দিই তল কোনটা। প্রতিটি ঘনবস্তু
এক বা একাধিক উপরিভাগ বা পৃষ্ঠভাগ রয়েছে। এই উপরিভাগকে বলা হয় তল। এই যে একটা ঘনবস্তু, তার একটা উপরিভাগ রয়েছে, সেই উপরিভাগ বা পৃষ্ঠ বা পিঠ এটা রয়েছে, একে বলা হয় তল। তাহলে বোর্ডের এই তলটা এটা হলো। আবার যখন বোর্ডের পেন্টার বলা হচ্ছে, যখন বলা হচ্ছে পেন্টার এই তলটাকে, যখন এই পৃষ্ঠটাকে ধরা হচ্ছে বা এই উপরিভাগটাকে ধরা হচ্ছে, তখন এটা হলো এর তল। এই পৃষ্ঠটা যখন ধরা হচ্ছে, এইটা এর তল। তাহলে উপরিভাগে কিছু পৃষ্ঠ দ্বারা প্রত্যেক ঘনবস্তুই অবশ্যই এক বা একাধিক পৃষ্ঠ রয়েছে ঘনবস্তু। তাহলে এই যে পৃষ্ঠ, এগুলোকে বলা হয় ঘনবস্তুর তল। তাহলে এই তল হচ্ছে দ্বিমাত্রিক। কিন্তু এই যে বোর্ডের তলটা রয়েছে, তার দৈর্ঘ্য রয়েছে আর প্রস্থ রয়েছে, তলটার কিন্তু কোনো উচ্চতা নেই। তাহলে তল হলো দ্বিমাত্রিক। আর সমতল কোনটা? যে তলের উপরিভাগ কোথাও উঁচু নিচু নয়। আমরা দেখতে পাচ্ছি এখানে বোর্ডের তলটার উপরিতলটা কোথাও উঁচু নিচু নেই, সমান মসৃণ, হাত দিয়ে দেখছি। তাহলে এই তলটা হলো সমতল। আর বক্রতল হচ্ছে যেটা উঁচু নিচু এবড়ো খেবড়ো যে তলটা, সেটাই হলো বক্রতল। এই যে বোর্ডের এইখানটা রয়েছে একটু উঁচু নিচু রয়েছে, এটা হলো বক্রতল। তো এইভাবে যে প্রতিটা পিকচার দেওয়া রয়েছে, তার যে পৃষ্ঠগুলো আঁকা রয়েছে, সেগুলো তোমরা ভেবেচিন্তে কোনটা সমতল কোনটা বক্রতল লিখবে। আমি যে এখানে পেন বললাম, পেনের এই যে এই তলটা, এখানটা হচ্ছে সমতল। আবার পেনের যে এই তলটা বেঁকে বেঁকে যাচ্ছে, যদিও মসৃণ কিন্তু বেঁকে যাচ্ছে, এই তলটা হলো বক্রতল। এর মধ্যে যা যা কোয়েশ্চেন আছে প্রত্যেকটা কোনোটা মিস করবে না। আর যে ভিডিওগুলোর মধ্যে যা যা বলছি, যে হোমওয়ার্কগুলো এক এক করে হয়তো বললাম, এক একটা কোয়েশ্চেন ওয়াইজ যখন করিয়েছি, তার হোমওয়ার্কগুলো সাথে সাথে বলে দিলাম। এভাবে বলিনি যে হোমওয়ার্কগুলো করবে, কিন্তু যেগুলো করতে বললাম অবশ্যই করবে। তার মধ্যে যা যা আটকাবে বলবে আমাকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।